অজিত দোভাল যে হুমকি দিয়েছেন, এমন চরম হুমকি দিয়েছেন যে ইউনূসের হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। ইউনূস সঙ্গে সঙ্গে একেবারে প্রেসকে ডেকে একটা বিবৃতি দিতে বলেছে। তারপরেতে বলেন যে থাক, এই বিবৃতি দেওয়ার দরকার নেই, পরে যা করা যাবে। শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত চারটি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সুস্পষ্ট এমনও খবর বেরিয়েছে। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। ইউনূসকে যারা বসিয়েছেন ক্ষমতায় তারাও দিকভ্রান্ত, দেশে এবং বিদেশে। অনেক বিরোধিতা সত্ত্বেও তারেক রহমান যেভাবে বাংলাদেশে এসেছেন, একইভাবে শেখ হাসিনাও অচিরেই বাংলাদেশে পা রাখবেন। শেখ হাসিনা আসলে এই যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগ আবার নির্বাচিত হয়ে আসবে, তা সম্ভবত শেখ হাসিনার কথায় পরিষ্কার হয়ে গেছে। তার কাছে কি ধরনের তথ্য আছে, কি ধরনের খবর আছে, কে কোথায় কি করছে। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ করছে। তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে। গ্রেপ্তার হয়ে কাটিয়ে উঠেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকারের জন্য একরকম বিপদ ডেকে আনতে পারে। মাস খানেকের ভেতরে আওয়ামী লীগের সকলেই ধীরে ধীরে বাইরে বের হওয়ার প্রস্তুতি নিতে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। অধ্যাপক ইউনূস ও তার সরকারের জন্য দুশ্চিন্তার বড় কারণ হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং দলটির সভানেত্রী শেখ হাসিনা। 28 ডিসেম্বর শেখ হাসিনা দিল্লি থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সে নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে যাবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, গত 2 সপ্তাহে কলকাতায় থাকা দলের 1.5 ডজন নেতাকে দিল্লিতে ডেকে নিয়ে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সামনের দিনগুলোতে কি করতে হবে। এসব কর্মসূচি শুরু হতে পারে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যোগ দেওয়ার পর। 11 জানুয়ারি ব্রেন্ট ঢাকায় আসার পর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। সূত্রগুলো বলছে, নির্বাচনের আগে আওয়ামী লীগ ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে আরো এক দফা বিদেশি শক্তিগুলোর সাথে বোঝাপড়ায় যেতে হবে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। তার আগে অনেক নাটকের মধ্য দিয়ে বড় দুটি জোটের খবর প্রকাশ হলো। সবশেষ খবর অনুযায়ী নির্বাচনমুখী দুটি ধারা তৈরি হয়েছে, একটি বিএনপি নেতৃত্বে, অন্যটি জামাতকে কেন্দ্র করে। বিএনপির সঙ্গে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন। এর বাইরে বাকি যেসব দল আছে তারা হলেন এনজিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ আর বিলুপ্ত বাংলাদেশ এলজিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ধানের শীষ প্রতীক নিয়েছেন। অন্যদিকে জামাত ইসলামী অনেক দিন ধরে ইসলামী দলগুলোকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। এই দলগুলো হলো ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। শেষ মুহূর্তের চমক হিসেবে সরকারি কিংস পার্টি বলে পরিচিত এনসিপি এবং কর্নেল ওলি আহমেদের এলজিপি সেই জোটে যোগ দিয়েছে। গত 24 ডিসেম্বর গুলশানে সংবাদ সম্মেলনে কর্নেল ওলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। সংসদ নির্বাচনে তিনি কুমিল্লার 7 আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। বিএনপি জোটে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ওলি আহমেদ জামাতের জোটে যোগ দিলেন। অন্যদিকে ব্যাপক গৃহদাও লাগিয়ে এনসিপির শীর্ষ নেতারা 30টি আসনের নিশ্চয়তা পেয়ে এই জোটে যোগ দিয়েছে। যদিও দলটির একাধিক সূত্র বলছে, এনসিপি যে জামাতের সাথে জোট করবে সেটির আলোচনা শুরু হয়েছিল গত জুনে। একই সময় বিএনপির সাথে আলোচনা করলেও এনসিপির আহ্বায়ক বরাবরই জামাতের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। দল থেকে পদত্যাগ করা একাধিক নেতা এই বিষয়টি হঠাৎ বুঝতে পেরে স্ট্যাটাস দিয়েছেন। পদত্যাগ করা দলটির নেতা যাবেন তার পোস্টে অভিযোগ করেন, জামাতের সঙ্গে এই জোট কোনো আকস্মিক রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি লিখেছেন, পুরো জুলাইকে নিয়ে রাজনৈতিক কৌশলের নাম করে তুলে দিচ্ছে জামাতের হাতে। তিনি আরো লেখেন, যেখানে এনসিপি কে জামাতের বি টিম বা অন্য দোকান বলা হয়, সেখানে আগে নিজের রাজনীতি প্রতিষ্ঠা না করে কেন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতকে বেছে নেওয়া হলো তা প্রশ্নবিদ্ধ। সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট দিয়ে বলেছেন, এই এনসিপির সাথে তিনি নেই। দর্শক, সরকার সমর্থকদের জোট গঠন নিয়ে এই যখন অবস্থা, তখন অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা অন্য বিষয় নিয়ে। সরকারের চিন্তা হলো অধ্যাপক ইউনূস যে ঐতিহাসিক নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সে নির্বাচনে ভোটার উপস্থিতি আদৌ আশাব্যঞ্জক হবে তো, নাকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের চেয়েও কম বা তার কাছাকাছি ভোট পড়বে। এমন আশঙ্কায় সরকারের পক্ষ থেকে ভোট দিতে মানুষকে উদ্বুদ্ধ করতে প্রচারণা নামার পরিকল্পনা করা হয়েছে।
যদিও এরই মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বেশ কিছু টিকটক গোছের ভিডিও বানিয়ে উল্টো হাস্যরসের জন্ম দিয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকার এই চিন্তা বাড়িয়ে দিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, বিশেষ করে দিল্লিতে থাকা দলটির সভানেত্রী শেখ হাসিনা। দর্শক, গত 12ই মে থেকে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে রেখেছে। সরকারের দপ্তর থেকে বলা হয়েছে আওয়ামী লীগ আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না। এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে গণমাধ্যম সহ জনপরিসরের আলোচনার একটি বিষয় হলো আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশ নিতে পারছে না, সেক্ষেত্রে আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা কি করবে। এমনকি সরকার সমর্থক এনসিপি নেতারা অভিযোগ করেছেন বিএনপি ও জামাতের মধ্যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পেতে প্রতিযোগিতা চলছে। 28শে ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয় দলটির ভোটাররা কি করবেন তা নিয়ে। শেখ হাসিনা দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিলে আওয়ামী লীগ ভোটে জিতে যাবে, এই ভয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চায়, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচন বয়কট করছে না। দর্শক, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত 4টি নির্বাচন সবচেয়ে বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে প্রায় সব মহলে বিবেচিত হয়। 1991 সালে আওয়ামী লীগ পেয়েছিল 30.1% ভোট। শতাংশ হিসেবে ভোট কম পেলেও তখন বিএনপি সরকার গঠন করেছিল। 1996 সালে আওয়ামী লীগ বিজয়ী হয় 37.4% ভোট পেয়ে। 2001 সালে বিএনপি পেয়েছিল 40.98% ভোট এবং তারা জিতে নেয় 193টি আসন। অন্যদিকে আওয়ামী লীগ পেয়েছিল 40.2% ভোট, কিন্তু তারা মাত্র 62টি আসনে জয়ী হয়। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল সর্বাধিক 48.04% ভোট এবং তারা জয়লাভ করে 230টি আসনে। বিএনপি পেয়েছিল 33.2% ভোট এবং তারা পেয়েছিল মাত্র 30টি আসন। দেখা যাচ্ছে 1991 সাল থেকে আওয়ামী লীগ কখনোই 30% নিচে ভোট পায়নি। শুধু আওয়ামী লীগ নয়, ভোটের মাঠে নামতেই পারছে না 14 দলীয় জোটের শরিকরা। জাসদ এবং ওয়ার্কার্স পার্টিতে খবর নিয়ে জানা গেছে নির্বাচন করার আগ্রহ থাকলেও ভোটের মাঠে নামতে পারছে না তারা। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কথা জানিয়েছে, প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মাহমুদের অংশটিও। তবে সূত্রগুলো বলছে শেষ পর্যন্ত জাতীয় পার্টি ভোটের মাঠ থেকে নিজেদের সরিয়ে নিতে পারে, যেমনটা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন কাদের সিদ্দিকী। জাতীয় পার্টি জিএম কাদের অংশ মহাসচিব ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারি এরই মধ্যে সে ইঙ্গিত দিয়েও রেখেছেন, জানিয়েছেন লেভেল প্লেইং ফিল্ড না হলে তারা নির্বাচন থেকে বেরিয়ে যাবেন। সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকারের দুশ্চিন্তা হলো ভোট কাস্টিং নিয়ে। আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা জোটবদ্ধ হয়ে নিজ নিজ দলের ভোটারদের ভোট দিতে না করে দিলে বিপাকে পড়বে সরকার ঐতিহাসিক নির্বাচন। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা গেছে ইতিমধ্যে দলটির নেতাদের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কোনো নেতা নির্বাচনে স্বতন্ত্র হিসেবেও অংশ নিতে পারবে না। এর বাইরে সংসদ নির্বাচনকে ঘিরে দলটি শিগগিরই কর্মসূচি ঘোষণা করতে পারে। আওয়ামী লীগ বিহীন নির্বাচনের বিরুদ্ধে দলটি বড় ধরনের শোডাউন শুরু করবে 20 জানুয়ারির পর থেকে। দলটির একাধিক সূত্র বলছে সারা দেশে একযোগে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। গত 2 সপ্তাহে 3 দফায় দলটির প্রায় 1.5 ডজন নেতা শেখ হাসিনার সাথে দিল্লি গিয়ে বৈঠক করেছেন। সেসব বৈঠকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে আওয়ামী লীগের একটি দল মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে আসবেন 11 জানুয়ারি। দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন। জানা গেছে এই বৈঠকের অংশ হিসেবে তিনি দেশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতার সাথেও বৈঠক করবেন। ওই বৈঠকের পরে আওয়ামী লীগের বড় ধরনের কর্মসূচি শুরু হবে। সাথে যোগ দিবে 14 দলীয় জোট। জোটের 3 জন নেতা বলেছেন এর প্রতিবাদে নিজ নিজ দলের ভোটারদের ভোট না দেওয়ার প্রচারে নামবে ব্যাপকভাবে। আওয়ামী লীগের নেতাদের ধারণা 15 জানুয়ারির পর থেকে ব্যাপক শোডাউন করতে পারলে আন্তর্জাতিক কমিউনিটিও নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এতে করে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়বে। শেষ পর্যন্ত সরকার সমর্থক 2 জোটের মধ্যে সীমাবদ্ধ নির্বাচনে আদৌ ভোটারদের আগ্রহ কতটুকু থাকে সেটাই হয়তো সামনের দিনগুলোতে বড় প্রশ্ন হয়ে দেখা দিবে। তার সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম নাজুক অবস্থাও ভোটারদের দুশ্চিন্তা বাড়াবে। বিশেষ করে কেরানীগঞ্জের মতো আর কত জায়গায় বিস্ফোরক ও বোমা বানানোর সরঞ্জাম লুকিয়ে আছে তা না স্বরাষ্ট্র মন্ত্রণালয় না পুলিশ কেউই জানে না। সিটিজেন পার্টি বা এনসিপি, আপনি গ্রামে যান, গ্রামে গিয়ে এনসিপি বলকে সবাই চিনবে, কিন্তু আপনি যদি বলেন ন্যাশনাল সিটিজেন পার্টি কেউ চিনবে না। মানে দলটির এখনো পর্যন্ত নিবন্ধনও জোটেনি, হয়তো 2-1 দিনের মধ্যে জুটে যাবে। মানে আমি ধারণা করছি যে পেয়ে যাবে, কারণ না পাওয়ার তো কোনো কারণ নাই। এটি কিংস পার্টি, ডক্টর ইউনূস নিজে এটি তৈরি করেছেন, ডক্টর ইউনূস নিজে এই পার্টি নিয়ে কাজ করছেন। এটা আসলে মানে এমন একটা দল, এদেরকে আপনি মানে চাইলে অস্বীকার করতে পারবেন না, কিন্তু ঘটনা তো ঘটে যাচ্ছে। কারণ এই দলটির মৃত্যু ঘণ্টা বাজতে শুরু করেছে বলে তাদের যে প্রিয় ভাজন আছেন বিভিন্ন জায়গায়, দেশে বিদেশে, বিশেষ করে তাদের মন্ত্রগুরু রয়েছেন প্রবাসে, তিনি বলছেন যে দলটির মৃত্যু ঘণ্টা বেজে গেছে এবং দলটির নাকি শনির দশা শুরু হয়েছে। এই শনির দশা নিয়ে আমি এর আগে মানে বেশ আগে একটা ভিডিও করেছিলাম যে এনসিপির শনির দশা শুরু হয়েছে। মানে এই ভিডিওটি আপনাদের দেখা উচিত। আমি এডিটরকে বলবো যে এই ভিডিওটি যেন কমেন্টে দিয়ে দেয়, আপনারা যেন দেখতে পান এই ভিডিওটি। আজকাল দেখি এই শনির দশার কথা অন্যরাও বলতে শুরু করেছেন। এত দ্রুত একটি দল
এত কিছু করলো, তাদের শনির দশা লাগলো, একটু একটু আলোচনার দরকার আছে। একেবারে সর্বশেষ যদি ধরি, তাহলে এনসিপি বা নাপার এই শনির দশার কথা আলোচনা এসেছে দলটির দুই প্রভাবশালী সদস্যের হঠাৎ পদত্যাগের ঘোষণায়। মেজর অবসরপ্রাপ্ত আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, এনসিপির সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছেন। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বকে একাধিকবার জানানো হলেও কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, দলে নিজস্ব বলয় তৈরি হয়েছে, বাইরে থেকে কোনো মত শোনার মানসিকতা নেই। সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়। রাজনৈতিক দলে পরমত সহিষ্ণুতা না থাকলে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। নাপার কেন্দ্রীয় নেতারা এতদিন দেশের সেনাবাহিনীকে নিয়ে হাস্য পরিহাস, হুমকি ধামকি দিয়ে এসেছে, তাদের কি তবে সেনাবাহিনী এবার খেয়ে দিতে শুরু করেছে? এই প্রশ্ন আমার নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষে করছে। তারা দেশের সেনা গোয়েন্দা সংস্থাকে গুড়িয়ে দিতে চেয়েছে, তারা সেনাবাহিনীকে চটিয়ে দিয়েছে। অতএব এর মূল্য তো তাদেরকে দিতেই হবে, হবে না? এই মূল্য দিচ্ছে তারা আসলে এখন বাংলাদেশের রাজনীতিতে একেবারেই মূল্যহীন হয়ে। আপনি দেখুন, গত কিছুদিন ধরেই হাসনাতের কোনো কথা নাই, সাজিসের কোনো কথা নাই। এনসিপি সূত্রে জানা যায়, দলীয় নিবন্ধনকে কেন্দ্র করে গত 1 জুন ঢাকা মহানগর উত্তরের সমন্বয় কমিটি গঠনের মধ্য দিয়ে জেলা উপজেলা পর্যায়ে এনসিপির কমিটি গঠন শুরু হয়। এখন পর্যন্ত দেশের 33টি জেলা এবং প্রায় 200টি উপজেলায় সমন্বয় কমিটি করেছে এনসিপি। এসব কমিটি গঠনের পর আওয়ামী লীগ এবং বিএনপি পরিবারের সদস্যকে পদায়ন, কমিটি গঠনের ক্ষেত্রে অনিয়ম সহ নানা অভিযোগ উঠতে থাকে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন অনেক নেতা। শুধু সিলেট জেলা থেকে পদত্যাগ করেছেন প্রায় 12 জন। বিভিন্ন অভিযোগ ওঠায় 2টি শাখা কমিটি স্থগিত করা হয়। মানে এর আগে কেন্দ্রীয় কমিটি গঠনের পর পদত্যাগ করেছিলেন 3 নেতা। এনসিপি নেতারা বলছেন, মূলত নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য তাড়াহুড়া করে কমিটি ঘোষণা করায় এমন ঘটনা ঘটছে। কমিটি গঠনের সময় তেমন যাচাই বাছাই করা হয়নি। তবে কারো কারো দাবি, এনসিপি কে বিতর্কিত করার জন্য এনসিপি এবং জামায়াতের কেউ কেউ দলটিতে যুক্ত হয়ে আবার পদত্যাগ করছেন। নাটক, কত ধরনের নাটক যে হতে পারে। এটা হচ্ছে এনসিপি এবং নাপার ভাষ্য। আমার যদিও এরকমটি মনে হয় না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় এই তথাকথিত জুলাই আন্দোলনের জন্য এই ট্রিগার হ্যাপি বা ভয়ঙ্কর সহিংস হয়ে ওঠা সন্ত্রাসীদের আসলে কেউ বিশ্বাস করতে পারছে না। তারা রাজনীতিতে সুষ্ঠু স্বাভাবিক ধারা যোগ করবে এই কথা পাগলেও বিশ্বাস করে না, কিংবা বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক ধারায় কোনো ইতিবাচক কিছু যোগ করতে পারবে বলেও মনে করার কোনো কারণ নেই। অতএব এরপর যে কোনো দিন দেখবেন ঘোষণা দিয়ে এই নাপা বা এনসিপি রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছে, যেমনটি ডক্টর ইউনূস সরে দাঁড়িয়েছিলেন পত্রিকায় লেখা ছাপিয়ে 1/11 শেষে। আমি একটু আগেই বলে দিচ্ছি, RIP, রেস্ট ইন পিস এনসিপি, অথবা আলবিদা। শেখ হাসিনা বেশ দৃঢ় কণ্ঠে যেভাবে বক্তব্য রাখছেন যে তার দল নির্বাচনে অংশ নেবে, নিশ্চয়ই শেখ হাসিনা এক ধরনের কথা বলছে, যখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা এবং শেখ হাসিনার আওয়ামী লীগকে ফেরানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল এবং ভারত 4টি মহৎ শক্তি বলা যেতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর চাপ সুস্পষ্ট। এমনও খবর বেরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারেক রহমানকে এই ধরনের একটি মূলত মেসেজ দিয়ে পাঠানো হয়েছে যে সংবেদনশীল, সহনশীল এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত এবং নির্বাচনের দিকে অগ্রসর হওয়ার ব্যাপারে। অবশ্যই খবরের সত্যতা বা কতটুকু কি সেটা অবশ্যই নিশ্চিত করা যায়নি, এটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর। তবে নির্বাচনের যেরকম তফসিলের সাথে সাথে যে আমিষটি থাকার কথা, সেটি কিন্তু সারা দেশেই অনুপস্থিত বলা যেতে পারে। জামাত আজ তাদের জোটের একটি সংবাদ সম্মেলন করছে এবং এনসিপি নিশ্চিতভাবেই জামাতে অংশগ্রহণ করছে। আমরা সে খবরটি এরই মধ্যে দেখতে পেয়েছি এবং সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে এনসিপি থেকে 2 জন মহিলা নেত্রী, জেনারেল তাসনিম জারা এবং আরেকজন ডক্টর জেবিন, তিনিও কিন্তু বের হয়ে গেছেন। অনেকে বলা বলি করছেন এনসিপি হুঙ্কার দিয়েছিল যে তারা তো ভারতের 7 সিস্টার ভেঙে দেবে, তবে তার আগে এনসিপি কেন তাদের নিজেদের সিস্টারদের রাখতে পারছে না? তাদের নিজেদের সিস্টারই তো ভেঙে যাচ্ছে, দল থেকে ভেঙে তারা অন্য জায়গায় যাচ্ছে। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কৌতুক হয়েছে। তবে যাই হোক, আসলে পরিস্থিতি আসলে কেন হঠাৎ করে শেখ হাসিনা ঠিক তফসিলে 2 দিন আগে এমন একটি ইঙ্গিতবাহী অডিও বার্তায় পুরোপুরি নির্বাচনমুখী যাত্রার কথা বলছেন। আবার একই সময় অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারত কি চায়, অন্যান্য দেশ কি চায় এবং ভারত কিভাবে দেখতে চায়, কেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্মরণ করিয়ে দিয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটিকে কিভাবে গ্রহণ করবে। একই দিকে বিএনপি ডক্টর জাহিদ হোসেনের মধ্যরাত্রে বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থাকে বলছেন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছেন। একই দিনে তারেক রহমানের সারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার জন্য। রাজনৈতিক মহল মনে করছেন যে তফসিল কি তাহলে পিছিয়ে যাচ্ছে, তারা ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। সবকিছু আসলে পরিষ্কার হয়ে যাবে খুব অল্প 2-1 দিনের মধ্যেই আসলে কোন দিকে যাচ্ছে বা আগামী তফসিল ঘোষণা বা আরো অনেক কিছু আছে। নির্বাচন যে পিছিয়ে যাচ্ছে সেটি সরকারের ঘনিষ্ঠ একাধিক মহল বলছে যে নির্বাচনটি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছে না। কি কারণে দেখছে না বিষয়টি পরিষ্কার কিন্তু কোনো পক্ষ থেকেই আসেনি। জামাতের পক্ষ দেখবেন যে জামাত এখন কিন্তু খুব সাইলেন্টলি সব জায়গায় তারা তাদের যারা ABCDEF ছিল, অর্থাৎ এনসিপি, এবি পার্টি, কারণ সবাইকে এখন এক করে এনে তারা একসাথে যাবে। এটা তো জানি যে জামাত সবসময় তাদের 3-4টা প্ল্যাটফর্ম সামনে রাখা আবার একসাথে হয়। ফলে আসলে সেটা বলছিলাম যে নির্বাচনমুখী তাহলে এই যে অবস্থান, আওয়ামী লীগের এই অবস্থান, সেখানে আসলে বিএনপি তারেক রহমান যে কোনো নির্বাচনমুখী তার দল এগিয়েছে। আর এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংকটময়কালীন কথা বলছে। আবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোনে যে কথা বলা হচ্ছে গণমাধ্যমে, সেটি নিয়েও বেশ চর্চিত হচ্ছে। এখন আসলে সময় বলে দেবে আসলে একটি অন্তর্ভুক্তিমূলক
অংশগ্রহণমূলক নির্বাচনের পথে কি সরকার হাঁটবে, নাকি অন্য কোনো পথে যাবে, সেটি সারা বিশ্বে গ্রহণযোগ্য নির্বাচন বলে বিবেচিত করবে না? সেই চেকটিকে বারবার অন্যান্য বিষয় থেকে ধারণা দিচ্ছে, সে পথে ডক্টর মোহাম্মদ ইউনূস যাবে? সেদিকে অবশ্য সময় বলে দেবে সব প্রশ্নের উত্তর। মব তৈরি করে যমুনাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। 32 নম্বর যেমন ভাঙা হয়েছিল, যমুনা ওরকম ভাঙা হতে পারে। এবং ইউনূস পুরো পানি পানি হয়ে গিয়েছে তখন। পানি পানি রে, পানি পানি রে, আমাদের একটা গান আছে না, ইউনূস তখন পানি পানি হয়ে গিয়েছে। এরপর তৌহিদ হোসেন তিনি প্রেস উইংকে ডাকেন এবং একটা বিবৃতি দিয়ে দেন, বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে সরকার কাজ করছে না। এই বিবৃতিটা উনি প্রেস উইংকে দিয়ে দেন, মানে দেখান যে মানে আমাদের এই সরকার যে অভিযোগ উঠছে কোনো নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে না। এটা হচ্ছে তাদের বক্তব্য, সরকারের বক্তব্য। এখন এনসিপি তো অস্তিত্বহীন হয়ে পড়লো। এনসিপির এই যে চ্যাংড়া প্যাংড়া গুলো, আমি বলেছিলাম না, এগুলো 2 পয়সার দাম নেই। আমাদের দেশে এসে এখানে একটা নৌকরশাহীর চাকরি পাবে না, ঝাড়ুদারের চাকরি পাবে না। তারা দল গঠন করেছে, তারা সরকার চালাবে, কে প্রধানমন্ত্রী হবে তারও লিস্ট তৈরি হয়ে গিয়েছিল। কি হুঙ্কার, আমাদের কথাই শেষ কথা, আমাদের কথাতেই সরকার চলবে। সার্জিস আহমেদ সেই কথা মনে আছে? তারা এখন দেখেছে নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, তারা এখন মানে ভোট তাদের নেই, তারা জামাতের সঙ্গে গিয়ে পুরোপুরি হাত মিলিয়ে দিয়েছে। আর ইউনূস গোল্লা গোল্লা খেলছে। এত স্বাদের একটা দল তৈরি করেছিল ইউনূস, নিজে প্রেসিডেন্ট হবে এবং কাউকে একটা প্রধানমন্ত্রী করে দেবে, একটা পুতুল সরকার তৈরি করে তিনি আজীবন ওখানে ভোগ করে যাবেন। মাফ করবেন। এখন আমাদের প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভাবছেন, এটাও তো আপনারা জিজ্ঞেস করবেন। শেখ হাসিনা তিনি বলেছেন আমরা নির্বাচনমুখী দল এবং নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রার্থী তালিকা আমার প্রস্তুত আছে। এটা গতকালকে যার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে পরিষ্কার জানিয়েছেন। তার সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে শেখ হাসিনার, প্রায় দিনে একবার তো প্রায় কথা হয়ই, কোনো একদিন যদি বাদ যায় তারপরের দিন কথা হয়। তো তিনি আমাকে বলেছেন যে শেখ হাসিনা বলেছেন নির্বাচনমুখী তার দল নির্বাচনে অংশগ্রহণ করবেই এবং 300 আসনেই প্রার্থী দেবে এবং সেটা হবে একদম নতুন মুখ। আমি 264 জনের একটা লিস্ট বলেছিলাম না, ওই 264 জনের লিস্ট বাতিল হয়ে গেছে। মানে পুরনো যত মুখ রয়েছে, হ্যাঁ সব মুখ বাদ যাবে না, যারা সততার সঙ্গে দলটা করেছে তারা নিশ্চয়ই থাকবেন, কিন্তু যারা কেবল পয়সা গুছিয়েছেন এবং ওনাকে ঘিরে রেখে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছিলেন শেখ হাসিনার কাছে, এখন সেই সিন্ডিকেটের মুখগুলো পরিচিত হয়ে গেছে। এই যে 18টা মাস যে গেল না, শেখ হাসিনা গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে গেলেন। এবার আমি বলেছিলাম না আপনারা এক নতুন শেখ হাসিনাকে দেখবেন, সেই নতুন শেখ হাসিনাকে খুব শীঘ্রই দেখতে পাবেন। এবার আমার প্রথম কথাতে ফিরে আসি, যে আমি যে বলেছি যে এই যে আপনাদের শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে যে কথাটা আমি বলেছিলাম, এখন ভারত সেখানে একটা কথা বলেছে, এটা শেষ সুযোগ, কূটনৈতিক শেষ চাল দেওয়া হচ্ছে। এই চাল যদি ব্যর্থ হয়, আন্তর্জাতিক মহলকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারে ভারত কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ এর আগের দিন প্রেস কনফারেন্সে রণদীপ জয়সওয়াল কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যারা এটা করেছে তাদের উপযুক্ত শাস্তি পেতে হবে, ভারত ছাড়বে না। অর্থাৎ ভারত শেখ হাসিনাকে তো ফেরাবেই, আমি যেটা বলেছিলাম 2 ব্যাটালিয়ান কমান্ডো দিয়ে ফেরাবে, কি করবে না করবে এগুলো আমি আগামীকাল বলবো। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারাই বা আমার ভিডিও দেখবেন কেন, তাই না? আপনি আমাদের এখানে হিন্দিতে আছে একটা কথা আছে, তু চালে পাতায় পাতে হাম চালে ডালে ডালে। তো আমরা বাংলায় বলি তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। আপনারাও খুব বুদ্ধিমান মানুষ এবং আমি বোকাশোকা হলো, আমি কিছুটা বুঝি। তো ওটা আমি কালকে বলবো, কালকের জন্য ধৈর্য ধরে থাকুন যে শেখ হাসিনাকে 2 ব্যাটালিয়ান দিয়ে কিভাবে ফেরানো হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।